আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি ওয়ালাইকুম শুনতে আসসালাম। পাচ্ছ। তো চলো শুরু করি। অংশগ্রহণ খুবই কম। আশা করছি যে বেড়ে যাবে আর কি ক্লাস শুরুর পরে। ভাইয়া, আমার একটা কথা ছিল। হ্যাঁ। ওই দিনের যে লিঙ্গুইস্টিক ক্লাসটা, দ্বিতীয় ক্লাসটা ছিল, ওই দিন অনেকে আনমিউট রাখাতে ক্লাসটা কিন্তু অনেক সাউন্ড বোঝা যায়। আর সবাই আনমিউট থাকলে ভালো হতো। আরেকটা কি ইউআর জেবি, উনি মানে ভিডিওতে চলে আসে, আর একটু পর পর এটা মিউট করে, উনি মিউট করে দিবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে। তো যেটা বললো তোমরা মিউট করে রাখো নিজেদেরকে। আর যখন কোনো প্রশ্ন মাথায় আসবে তখন অন করে একটু ইয়ে করবো আর কি, কথা বলবো। আর অনেকেই আহ, প্রথম প্রথম যারা, তাদের ক্ষেত্রে একটু বুঝতে সমস্যা হয়। তো এই ক্ষেত্রে আসলে একটু ইয়ে দিতেই হবে। তো দেখো, তোমরা 12 জন আছো, আমরা শুরু করি। দেখো, আমরা গতদিনে পড়েছিলাম লিঙ্গুইস্টিক্সের অনেকগুলি টার্ম সম্পর্কে। আজকে ওইটাই কন্টিনিউ করব এবং আরো বেশ কয়েকটা টার্ম আমরা আজকে পড়ব এবং এখান থেকে আহ, আমরা চেষ্টা করব এইগুলো শেষ করে দেওয়ার জন্য। আজকে একটু দরকার হয় কম কম করে পড়ে হলেও এটা শেষ করে দেবো পুরোটা। আর তোমরা একটু মতামত জানাও, বুঝতে পারতেছো তো তাই না গতদিনে যেগুলো পড়লাম আমরা? ফোনোলজি, ফোনেটিক্স, এগুলো বুঝতে পারতে হবে। আর বুঝতে না পারলে আহ, এটা মানে ওইটাই সমস্যা। এই জন্য সবাই চেষ্টা করবা যে বোঝার জন্য, যতক্ষণ বুঝতে না পারতেছে ততক্ষণ চেষ্টা চালিয়ে যেতে হবে। তো দেখো, আমরা এর ওপর মানে পর্যন্ত। স্যার, শুধু হ্যাঁ। মানে বুঝতেছি যে এটা একটা সায়েন্টিফিক স্টাডি, মানে এটা হচ্ছে মানে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। এর বাইরে মানে কোনো কিছু বুঝতেছি না যে এটা আসলে কি, মানে বলতেছে যে এটা এভাবে আচ্ছা। আহ, শুধু সাইন্টিফিক স্টাডি এ পর্যন্ত বুঝতে পারতেছো? উচ্চারণ আচ্ছা, তোমার কথা আমি বুঝতে পারিনি আর কি। ঠিক আছে, আমরা। স্যার হ্যাঁ। বলতেছে যে এই যে যেগুলো নোট আমরা করলাম সব মিলে এইভাবে শব্দ ইয়ে করে এটা এর বাইরে কিছু স্যার বুঝতেছি না, না মানে না, এটা এর বাইরে কিছু বুঝতে বলি নাই পারছি তো। না। এর বাইরে কিছু বলি নাই। এর বাইরে তোমরা যেটা করো সেটা হলো যে হোয়াট ইজ। হ্যাঁ। এই এই প্রশ্নটাকে তো মেলা কয়েক রকমের ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কোশ্চেন করা যাবে, তাই না? ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে। যেমন হোয়াট ইজ, তারপরে হাউ, হাউ কিভাবে এটা কাজ করে, তারপরে হুইজ কোনগুলি। হ্যাঁ, এই অনেকগুলো জিনিস দিয়ে প্রশ্ন করা যায়। তো আমরা শুধুমাত্র হোয়াট ইজ এর অ্যান্সারটা খুঁজতেছি। ধরো শুধু এইটুকুতে, যে স্টাডি অফ ফর্মস অফ থিংস, এইটুকুই যদি তুমি বুঝে থাকো তাহলেই হবে। শুধু এইটা জেনে রাখো আর কি। লিঙ্গুইস্টিক্স এত সহজ হবে না। আমরা এখন যেটা জানতেছি শুধু হোয়াট ইজ এর অ্যান্সারটা, এরপরে তো বিশদ এগুলোর উপরে প্রচুর আলোচনা আসবে। তো আমরা তখন ঠিক এটা আছে পড়বো। স্যার। আর এটার উপরে ব্রড কোশ্চেন দেওয়া শুরু করব এই তোমাদের ওপরের যে থার্ড ইয়ারটা রয়েছে, ওল্ড থার্ড ইয়ার, তাদের পরীক্ষা হওয়ার পরে। নইলে এখন ব্রড কোশ্চেন দিলে দেখা যাচ্ছে যে চলে আসলো পরীক্ষায় ওগুলো, তখন এটা সমস্যা। তারপরেও দেওয়া যাবে, যেমন গতবারে যে কোশ্চেনগুলো হয়েছে সেগুলো তো তোমাদের আসবে না। সেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট আর কি, তোমাদের আসবে সেগুলো, সেগুলোর ভেতর থেকে দু একটা কমন পড়ে যাবে, তো সেগুলো আমরা পড়তে পারি আগে থেকেই। তো তারপরে আমরা একটু সিস্টেমেটিক্যালি আগাবো, নইলে এলোমেলো হয়ে যাবে, এলোমেলো করা যাবে না। ওকে, দেখো। তো আমরা এটা দেখি শুরুতেই ডিসকোর্স অ্যানালাইসিস থেকে। ডিসকোর্স অ্যানালাইসিস এটা হচ্ছে, ডিসকোর্স মানে হচ্ছে কনভারসেশন, এক কথা। ডিসকোর্স মানে হচ্ছে কনভারসেশন, কথোপকথন। যে কথোপকথনটা নিয়ে যে অ্যানালাইসিসটা হয় সেটাই হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিস। আমরা দেখো এখানে যদি খেয়াল করি, আহ, তোমাদের ভিডিও যাদের অন আছে ভিডিও অফ করে রাখতে পারো, সমস্যা নেই। দেখো, discourse analysis is a research method for studying written or spoken language in relation to its social context। বলা হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিস যেটা, এটা মূলত একটা রিসার্চ মেথড, রিসার্চের একটা পদ্ধতি, এবং যেখানে স্পোকেন ল্যাঙ্গুয়েজ এবং রিটেন ল্যাঙ্গুয়েজ দুটা নিয়ে রিসার্চ করা হয়, এবং সোশ্যাল যে কনটেক্সটগুলো রয়েছে সেইটার আলোকে, সেটার সাথে কিভাবে কোনটার মিল রয়েছে সেগুলো আসলে নিয়ে আলোচনা করা হয়ে থাকে। অর্থাৎ যখন তুমি কনভারসেশন করতেছে একই জিনিস, ধরো একই জিনিস, তুমি একটা দোকানে গিয়ে হয়তো 10 কেজি চাল কিনবা। কারণ এইটা বাংলাদেশে তুমি যে স্টাইলে বললে তোমাকে চাল দিবে,
তুমি এরা আরব দেশে গিয়ে তো ওই স্টাইলে বললে চাল দিবে না। হ্যাঁ, কিংবা তুমি বাংলাদেশে যে কথাগুলি তুমি যেমন আই লাভ ইউ বললে যেভাবে আবেগ দিলে তোমার দিকে আসবে আরেকজন, তুমি অ্যারাবিক কান্ট্রিতে গিয়ে তো ওইভাবে বললে ও আসবে না, ওখানে আরেকটু অন্যভাবে হয়তো বা কথাটা বলতে হবে। তো এরকম কনভারসেশনের ক্ষেত্রে সোশ্যাল কনটেক্সট, মানে যে এলাকায় তুমি বলতেছো, যেই সমাজে গিয়ে কথাটা বলতেছো, সেই সমাজের অনেক কিছু তোমার বিবেচনায় নিতে হবে। এই ডিসকার্স অ্যানালাইসিস এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে যে কনভারসেশন এবং রিটেন এই ল্যাঙ্গুয়েজটা সোশ্যাল কনটেক্সটে মানে কেমন কি, এটা নিয়ে মূলত আলোচনা করা হচ্ছে এই ডিসকার্স অ্যানালাইসিস। ইট এইমস টু আন্ডারস্ট্যান্ড হাউ ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ইন রিয়েল সিচুয়েশনস। এটার উদ্দেশ্যই হচ্ছে, এই ডিসকার্স অ্যানালাইসিসের উদ্দেশ্যই হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে রিয়েল লাইফ সিচুয়েশনে ব্যবহার হয়, বিভিন্ন সিচুয়েশনে বিভিন্নভাবে ভাষাটা কিভাবে ব্যবহার হচ্ছে সেইটা নিয়ে আলোচনা করে ডিসকার্স অ্যানালাইসিস এই অংশটাতে। তাহলে এটা আমরা একটা সংজ্ঞা পেলাম। এবার আমরা আরেকটা সংজ্ঞাতে যাব। মানে আমার এই যে এতগুলো সংজ্ঞা দেওয়ার কারণ হচ্ছে যেটা সহজ মনে হবে, যেখান থেকে তুমি কিছুটা বুঝতে পারতেছো, সেই জন্য আমি এতগুলো সংজ্ঞা দিচ্ছি। ডিসকার্স অ্যানালাইসিস এটা সংক্ষেপ হচ্ছে ডিএ, or discourse studies অথবা discourse studies is an approach to the analysis of written, vocal or sign language use or any significant semiotic event, semiotic event। তো বলতেছে এটা যে ডিসকোর্স অ্যানালাইসিস সেটা হচ্ছে একটা পড়াশোনা। হ্যাঁ, সেটা বিভিন্ন অ্যাপ্রোচ নিয়ে পড়াশোনা করে। অ্যাপ্রোচ বলতে কি এখানে মতবাদ, মত, দৃষ্টিভঙ্গি, এগুলোকে বলা হচ্ছে অ্যাপ্রোচ। তো এই ডিসকোর্স অ্যানালাইসিস এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ যেটা মূলত অ্যানালাইসিস করে, বিশ্লেষণ করে হচ্ছে রিটেন, তারপরে ভোকাল মানে ভয়েস, তারপরে সাইন ল্যাঙ্গুয়েজ, এগুলো কিভাবে ইউজ হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করে থাকে। এবং অ্যানি সিগনিফিক্যান্ট সেমিওটিক ইভেন্ট এবং অন্য যে কোনো ইভেন্ট যেগুলো ভাষার সাথে রিলেটেড, সেগুলো নিয়ে মূলত আলোচনা করে এই ডিসকোর্স অ্যানালাইসিসে। এবার আসে আরেকটা, মানে এমনও হতে পারে যে এই সংখ্যাটা তুমি বুঝতেছো, এইটা বুঝতেছো না, তো এটা যেটা বুঝতেছো না সেটা বাদ দিয়ে দাও। মানে ব্যাপারটা হচ্ছে এটা যে আমি এতগুলো সংজ্ঞা ইউজ করার কারণ হচ্ছে তোমার কাছে যেটা সহজ মনে হবে সেটা যাতে বুঝে নিতে পারো সেই জন্য। তো থার্ড যে সংজ্ঞাটা সেখানে হচ্ছে যে ডিসকার্স অ্যানালাইসিস ইজ সামটাইমস ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যানালিসিস অফ ল্যাঙ্গুয়েজ বিয়ন্ড দ্য সেন্টেন্স। ডিসকার্স অ্যানালাইসিস এটাকে ডিফাইন করা হয়, সংজ্ঞায়িত করা হয় এইভাবে যে বিয়ন্ড সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স এর বাহিরে কথোপকথনটা আমরা কিভাবে করে থাকি সেগুলো নিয়েও এখানে আলোচনা হয়। অনেক সময় হয় না যে আমরা ইশারা ইঙ্গিতে অনেক কথাবার্তা বলে থাকি। হ্যাঁ, ইশারা ইঙ্গিতে অনেক সময় কথাবার্তা বলে থাকি। তো এই ইশারা ইঙ্গিতও মূলত এই যে সাইন ল্যাঙ্গুয়েজ বলতেছি, এই সাইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইটার একটা অংশ। তো এটা শুধুমাত্র যে স্পিচ বা ভয়েস এটাতেই থাকে তা না, বরং বিয়ন্ড দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্সের বাইরে, এখানে সেন্টেন্স বলতে ভয়েসের বাহিরেও অনেক বিষয় নিয়ে এই ডিসকোর্স অ্যানালাইসিসে আলোচনা করা হয়ে থাকে। ডিসকোর্স অ্যানালাইসিস, হোয়াট স্পিকার্স ডু ইন কনভারসেশন। ডিসকোর্স অ্যানালাইসিস কি? এটা হচ্ছে একজন স্পিকার বা স্পিকাররা যারা কথা বলে তারা তার কনভারসেশনের ভিতরে কি করে সেগুলো নিয়ে আলোচনা করে। অনেক সময় দেখা যায় হাত পা নাড়ে, রাজনীতিকরা কি হয় বক্তৃতা দিতে গেলে হাত পা ছুঁড়ে মারে, একবারে অবস্থা খারাপ করে ফেলে। আবার আমাদের ধর্মীয় গুরুরা তারা অনেকে সুরেলা ভাষায় কথা বলে, অনেক হাসি ঠাট্টা করে। তারপরে আমাদের টিচাররা প্রচণ্ড রাগী, একটা রাগ রাগ ভাব নিয়ে থাকে সবসময়। তো এই যে কনভারসেশনের সময় তারা যে যা করে সেটাই মূলত এই ডিসকোর্স অ্যানালাইসিসে আলোচনা হয়ে থাকে। Discourse analysis is a broad term for study the ways in which language is used between people। বলা হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিস একটা বড় একটা টার্ম এবং এইটা হচ্ছে একটা পড়াশোনা, যে পড়াশোনায় মানুষ তার ভাষা কিভাবে ব্যবহার করে সেটাই শেখানো হয় বা সেটা নিয়ে গবেষণা হয় এই ডিসকোর্স অ্যানালাইসিসে। বোথ ইন রিটেন টেক্সট অ্যান্ড স্পোকেন টেক্সট, অর্থাৎ রিটেন টেক্সট এবং স্পোকেন টেক্সট দুইটাতেই মানুষ ভাষাটাকে কিভাবে ব্যবহার করতেছে সেই ব্যবহারের যে পদ্ধতি সেটা নিয়ে মূলত এই ডিসকোর্স অ্যানালিসিসে আলোচনা করা হয়ে থাকে। এটা নিয়ে আরও অনেক কথা রয়েছে, যেমন এখানে দেখো যে whereas other areas of language study might focus on individual parts of language such as words and phrases or the pieces that make up words, discourse analysis look at the running conversation between involving the speaker and listener।
বলা হচ্ছে যেখানে অন্যান্য মানে লিঙ্গুইস্টিক্সের অন্যান্য পার্ট যেখানে ফোকাস করে কোনো একটা পার্টিকুলার বিষয়, যেমন ফোনেটিক্স সবসময় ফোনিম বা ফোনেটিক্স বিষয় নিয়ে আলোচনা করে থাকে। তারপরে হচ্ছে তোমার সিমান্টিক্স বিষয় নিয়ে আলোচনা করে থাকে, অ্যাসিমিলেশনের বিষয় নিয়ে আলোচনা করে থাকে। কিন্তু এই ডিসকোর্স অ্যানালাইসিস কি করে, এটা শুধুমাত্র ওর যে এরিয়া সেই এরিয়াতে সীমাবদ্ধ থাকে না। সে যেটা করে যে স্পিকার এবং লিসনার এই দুইজনের সাথে সম্পৃক্ত মানে সব কিছু নিয়েই সে আলোচনা করে, এবং এই স্পিকার এবং লিসনার কনভারসেশনের সময় কি কি করতেছে সেই সব কিছুই, মানে কোন কনভারসেশনে গিয়ে সে আবেগ মিশ্রিত করতেছে, কোন কনভারসেশন স্বাভাবিকভাবে করতেছে, কোথায় কাঁদতেছে, কোথায় হাসতেছে, কোথায় হাত পা ছুটতেছে, এইগুলো নিয়ে ডিসকার্স অ্যানালাইসিস কাজ করে থাকে। মানে এটা শুধুমাত্র কনভারসেশনের সময় ওই মুহূর্তগুলো নিয়ে, এবং লেখালেখি করার সময় এই মুহূর্তগুলো নিয়ে মূলত আলোচনা করা হয়ে থাকে আর কি। In discourse analysis, the text of conversation is taken into account as well as what is being said. Discourse analysis এর সময় কনটেক্সট অফ দ্য কনভারসেশনের যে প্রেক্ষাপট, যে প্রসঙ্গ, সেইটাকে বিবেচনায় নেওয়া হয়, এবং সাথে হোয়াট ইজ বিং সেইড এবং কি বলা হচ্ছে সেটাও তোমার হচ্ছে বিবেচনায় নেওয়া হয়। দিস কনটেক্সট মে এনকম্পাস এ সোশ্যাল অ্যান্ড কালচারাল ফ্রেমওয়ার্ক। বলা হচ্ছে এই যে কনটেক্সটটা, যে প্রসঙ্গে কথা বলা হচ্ছে, এটার সাথে রিলেটেড হতে পারে সোশ্যাল এবং কালচারাল ফ্রেমওয়ার্কটা থাকতে পারে এখানে, মানে সামাজিক এবং কালচারাল বিভিন্ন আলোচনা থাকতে পারে, ইনক্লুডিং দ্য লোকেশন অফ দ্য স্পিকার অ্যাট দ্য টাইম অফ দ্য ডিসকার্স। এবং এটা অনেক সময় এরকম হতে পারে যে তুমি স্পিকার যিনি, তার লোকেশন অনুযায়ী সে হয়তো বা তার ভিতরে একটা চেঞ্জ আসতেছে, as well as the non-verbal cues such as body language, and in the case of textual communication it may also include images and symbols. বলছে আরও বেশ কিছু জায়গা আছে যেমন নন ভার্বাল যেগুলো, সেই জায়গাগুলোতে বডি ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে তোমার টেক্সচুয়াল কমিউনিকেশন, তারপরে করার ক্ষেত্রে ইমেজ এবং সিম্বলও ব্যবহার করা হয়ে থাকে। মানে ধরো তুমি আমি কথা বলতেছি, এই কথা বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ সেটাকে কাউন্ট করা হচ্ছে, আবার লেখালেখি করতে গিয়ে আমি যে ইমেজ বা সিম্বল ইউজ করতেছি সেগুলোকেও বিবেচনায় নেওয়া হয়। এবার দেখো যে এটা সম্পর্কে একটু ছোট্ট কি টেকওয়েজ বলতে কিওয়ার্ড মানে কি নোট আর কি। ডিসকার্স অ্যানালাইসিস লুকস অ্যাট অ্যান্ড কনভারসেশনস ইন দেয়ার সোশ্যাল কনটেক্সট। ডিসকোর্স অ্যানালাইসিস মূলত সামাজিক প্রেক্ষাপটে মানুষ যে কথাবার্তা কিভাবে বলতেছে সেগুলো নিয়ে আলোচনা করে থাকে। ডিসকোর্স অ্যানালাইসিস মেল্ডস লিঙ্গুইস্টিক্স অ্যান্ড সোশিওলজি বাই টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল কনটেক্সট দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড। বলা হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিস এটা মূলত লিঙ্গুইস্টিক্স এবং সোশ্যালজি এই দুইটার একটা মিশ্রণ করে থাকে, এবং এটা করতে গিয়ে সোশ্যাল এবং কালচারাল যে প্রেক্ষাপটে ল্যাঙ্গুয়েজটা ব্যবহৃত হচ্ছে সেটাকেও বিবেচনায় রাখে। ইট ক্যান বি ইউজড বাই বিজনেস, এইটা বিজনেসে ব্যবহার হতে পারে, একাডেমিক রিসার্চার যারা, গবেষক যারা, তারা ব্যবহার করতে পারে, অর দ্য গভর্নমেন্ট, এমনকি সরকারও এটা ব্যবহার করতে পারে। অ্যানি পার্সন অর অর্গানাইজেশন দ্যাট ওয়ান্টস টু আন্ডারস্ট্যান্ড বেটার অ্যান্ড অ্যাসপেক্টস অফ কমিউনিকেশন, এবং যে কোনো অর্গানাইজেশন, যে কোনো ব্যক্তি এটাকে ব্যবহার করতে পারে। তোমরা ওই যে দেখবা যারা ইন্টারনেট বেশি ঘাটাঘাটি করো, দেখবা 10 মিনিট স্কুল একটা কোর্স লঞ্চ করেছে, সেটা হলো যে তাহসানকে দিয়ে করাচ্ছে আর কি, কমিউনিকেশন হ্যাক বা এরকম কিছু একটা আর কি। তো ওইটা কাইন্ড অফ এই ডিসকোর্স অ্যানালাইসিস। ওখানে ম্যাক্সিভ ডিসকোর্স অ্যানালাইসিসের অনেক কিছু থাকবে, যে কোনো সিচুয়েশনে যে তুমি কিভাবে কথা বলবা, তোমার জেস্টার কি হবে, তোমার পোস্টার কি হবে, তারপরে তোমার ফেসিয়াল এক্সপ্রেশন কি হবে, এই জিনিসগুলো, বা বিভিন্ন প্রেক্ষাপটে তুমি একটা জায়গায় গেছো, ধরো তুমি গেছো, এই যে এখানে একটা কথা আছে, কই গেল, আচ্ছা খুঁজে পাচ্ছি না, যে তুমি একটা মানুষ, তুমি শিক্ষিত মানুষ, তুমি যদি শহরে তুমি একটা কর্পোরেট অফিসে গিয়ে তুমি ওখানকার কালচার না বুঝে তুমি যদি গ্রাম্য ভাষায় কথা বলো, তোমার লোকাল অ্যাকসেন্ট বা অন্যান্য সব কিছু, তাহলে দেখবো তোমাকে ওই যে বলে না যে তোমাকে বলবে হচ্ছে খ্যাত, মানে তুমি ওখানে অচল। আবার ঠিক ওই তুমি সাধু ভাষা মানে ভালো ভাষাটা আর কি, যেটা এই যে আমরা যে ভাষা এখন কথা বলতেছি,
এই ভাষাটা যা যদি আবার তুমি গ্রামে তোমার হচ্ছে প্রতিবেশী যারা হয়তো পড়াশোনা জানে না বা খেতে খামারে কাজ করে তাদের কাছে যা আবার বলবে, তারা আবার বলবে এই থাম 2 দিন শহরে এসে শহর থেকে এসে এখন ফটর ফটর করিস, এরকম একটা কথাবার্তা। আবার তোমরা যদি প্রকৃত যারা মানে ইংলিশে ভালো হবে তারা দেখবা যে বিভিন্ন সিচুয়েশনে গিয়ে তুমি সিচুয়েশন কেন্দ্রিক তুমি কথা বলতে পারবা। যেমন ধরো এরকম, তুমি একটা সিচুয়েশনে গেছো যা দেখতেছো যে একটা বিদেশি আসছে, তো তার সাথে তুমি ইংরেজিতে কথা বলবা, একটাও তোমার বাংলা বের হবে না। তুমি সে ইংরেজি, আবার ওইখানে আরেকজন ব্যক্তি যখন তোমাকে কোনো কিছু বাংলা জিজ্ঞাসা করতেছে তখন ঠিকই আবার তুমি বাংলায় কথা বলতে পারতেছো। মানে এই যে সুইচ অন সুইচ অফ, এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে সুইচ অন সুইচ অফ, বা এক ইমোশন থেকে আরেক ইমোশনে সুইচ অন সুইচ অফ, এটা যখনই করতে এটা 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 যখন করতে পারবা মানে তখন এটা ভালো স্পিকারের একটা লক্ষণ। আর এই ডিসকার্স অ্যানালাইসিসে এই জিনিসগুলো নিয়ে আলোচনা হয় যে তুমি বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে ব্যবহার করতেছো কথা বলার সময়, তারপরে এক এক সিচুয়েশন এক একভাবে তুমি কিভাবে ওই সিচুয়েশনগুলো ইয়ে করতে পারতেছো, মানে ম্যানেজ করতে পারতেছো, এই জিনিসগুলোই আলোচনা করে। আচ্ছা, তো বাকিটা আরো বুঝবো আমরা, হ্যাঁ এগুলো নিয়ে আরো আলোচনা থাকবে, তোমরা নিজেরাও এটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বা, তাহলে দেখবা যে অনেক কিছু জানতে পারতেছো, বুঝতে পারতেছো। অনেক সময় এরকম হয় যে লাইভ ক্লাসে কোনো একটা জিনিস বুঝলা না, পরে যখন নিজে নিজে পড়তেছো বুঝে ফেলতেছো, অথবা পরে যখন শান্ত সৃষ্ট মাথা থাকতেছে তখন হয়তো বা ভিডিওটা আরেকবার দেখতেছো তখন বুঝে ফেলতেছো। এবার আসো প্র্যাগম্যাটিক্স। প্র্যাগম্যাটিকের মানে হচ্ছে প্রায়োগিক, অ্যাপ্লাইড। তোমরা ওই যে ফ্রান্সিস বেকনের প্রশ্ন, ফার্স্ট ইয়ারে একটা প্রশ্ন পড়েছিলে, হয়তো ফার্স্ট ইয়ারে তো তোমরা পেয়েছো, থার্ড ইয়ারে ফ্রান্সিস বেকনের অনেকগুলো প্রোজ আছে, তোমরা এখানে অনেক মজার মজার প্রোজ পাবা, সেখানেও পাবা, এমনকি ফার্স্ট ইয়ারেও পড়েছো যে ফ্রান্সিস বেকনের ভেতরে প্র্যাগম্যাটিজম কি আছে, মানে তিনি যে কথাবার্তাগুলো বলেছেন এগুলো আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কিভাবে ইউজ করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। তো ওইটাই হচ্ছে প্র্যাগম্যাটিক্স বা প্র্যাগম্যাটিজম। তো এইখানে আমরা একটু দেখি কিভাবে দেয়া আছে। Pragmatism হচ্ছে the branch of linguistics dealing with language in use and the context in which it is used, including such matters as dexis, the taking of turns in conversation, text organization, তারপরে presupposition and implicature। বলতেছে যে এই প্র্যাগম্যাটিক্স এটা হচ্ছে লিঙ্গুইস্টিক্সের একটা ব্রাঞ্চ, একটা শাখা, এবং এইটা মূলত ডিল করে থাকে, মানে ডিলিং উইথ বলতে আলোচনা করে থাকে আর কি, বা যেটা নিয়ে আর কি চর্চা করে থাকে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইন ইউজ, অর্থাৎ যেই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার হচ্ছে প্রতিনিয়ত সেই ল্যাঙ্গুয়েজটা নিয়েই এটা মূলত আলোচনা করে থাকে, এবং দ্য কনটেক্সট ইন হুইচ ইট ইজ ইউজড, এবং ওই সমস্ত প্রসঙ্গ যেই প্রসঙ্গে এটা ব্যবহৃত হচ্ছে। এখানে আরও যে জিনিসগুলো ইউজ করা হয়, যে জিনিসগুলো নিয়ে আলোচনা করে থাকি, সেটা হচ্ছে ডেকজিস নামে একটা ম্যাটার, এবং এইটাকে বলতে এই ডেকজিসটা কি, এটা হচ্ছে দ্য টেকিং অফ টার্নস ইন কনভারসেশন, অর্থাৎ কনভারসেশনের সময় যে আমরা যে বিভিন্ন টার্ন করি আর কি, বাক বদল করি আমাদের কথাবার্তার। হ্যাঁ ধরো বন্ধুর সাথে কথা বলতেছো যে কিরে কি অবস্থা, কি খবর, ওটার কি অবস্থা, এরকম করে আমরা অনেক সময় মন্তব্য করি না, তোর ওটার কি অবস্থা, তোর ওটার কি অবস্থা। তো এইটা যখন বলি ঠিক ওই মুহূর্তে যখন আবার টিচার আসতেছে, টিচারকে সালাম দিয়ে সুন্দর করে আবার কিন্তু ভদ্রতার ভেতরে আবার চলে যাচ্ছি। তো এই যে কনভারসেশনের ক্ষেত্রে একজন মানে সাবজেক্ট টু সাবজেক্ট, তারপরে ম্যান টু ম্যান যে ভ্যারি করতেছে একই জায়গায় বা বিভিন্ন সিচুয়েশনে, এটা হচ্ছে এই ডেকজিস। তারপরে টেক্সট অর্গানাইজেশন, হ্যাঁ একটা টেক্সট তুমি লিখতেছো, ধরো বন্ধুর কাছে লিখতেছে, যে ধরো তুমি একটা চিঠি লিখতেছো, তোমার বন্ধুর কাছে যে চিঠি লিখছো সেখানে তুমি শুরুতেই বলবা যে সালাম টালাম দিয়ে অনেক কিছু এটা বলবা, মানে ধরো টেক্সট মেসেজ দিচ্ছ, এটা তুমি বন্ধুর কাছে লিখলে এক রকমের সেন্টেন্স প্যাটার্ন হবে, তারপরে তুমি বাবা মার কাছে লিখলে একরকম, টিচারদের কাছে আরেক রকমের। তো এটা হচ্ছে টেক্সট অর্গানাইজেশনটা তখন চেঞ্জ হবে। তার প্রিসাপোজিশন, কোনো একটা বিষয় নিয়ে যখন তুমি আগে থেকেই মানে ধারণা করে নিচ্ছ, এটার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। তারপরে ইমপ্লিকেচার, প্রায়োগিক যে দিকগুলো সেগুলোর ক্ষেত্রে, ইমপ্লিমেন্টেশনের যে বিষয়গুলো সেগুলোর ক্ষেত্রেও এই প্র্যাগম্যাটিজমের ভেতরেই আলোচনা হয় আর কি, সেই দিকগুলোই, মানে এক কথায় ভাষার যে ব্যবহার কোথায় কিভাবে হবে, কিভাবে হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়েতে আর কি এই দেখায় এই প্র্যাগম্যাটিজম। দেখো, দ্য স্টাডি অফ প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস অফ হিউম্যান অ্যাকশন অ্যান্ড থট, এটা আরেকটা সংজ্ঞা আর কি। এগুলো এই যে ফোঁটা আছে, তো এই ফোঁটাগুলো মূলত এক একটা বুলেট পয়েন্ট।
দেখো বলছে দ্য স্টাডি অফ প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস অফ হিউম্যান অ্যাকশন অ্যান্ড থট, অর্থাৎ মানুষের কাজ এবং মানুষের যে চিন্তা ভাবনা সেটার যে প্র্যাকটিক্যাল যে দিকগুলি সেগুলো নিয়ে আলোচনা করে প্র্যাগম্যাটিজমের ভেতরে। দ্য স্টাডি অফ ইউজ অফ লিঙ্গুইস্টিক সায়েন্স ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস ইন অ্যাকচুয়াল সিচুয়েশনস, এবং বলতেছে যে এটা মূলত স্টাডি করে থাকে ভাষার বিভিন্ন সাইন, ধরো এ বি সি ডি, এটাও কিন্তু এক ধরনের সাইন না? এ বলতে যে এটা এটাই, মানে এ লেটার যে এটাই, তো এটা একটা আলোচনার বিষয় না? ধরো আমি আমি লিখলাম এটা লিখে আমি বললাম যে এটা এ, আমি অ্যাপেল বানান এরকম করে দিলাম, অ্যাপেল দিয়ে আমি এরকম করে লিখলাম অ্যাপেল, তাহলে হইলো? তো এই যে এটাই বলতেছে যে এই লিঙ্গুইস্টিক সাইন যেগুলো রয়েছে, হ্যাঁ, মানে এখানে এটা এরকমই, এ বলতে এটাই বুঝে সবাই পৃথিবীতে। তো এই যে লিঙ্গুইস্টিক সাইন, তারপরে লিঙ্গুইস্টিক ওয়ার্ড, এই যে অ্যাপেল মানে যে অ্যাপেল মানে যে কমলা না এইটা, তারপরে সেন্টেন্সগুলো কেমন হবে সেই জিনিসগুলো, মানে এবং এগুলো সব অ্যাকচুয়াল সিচুয়েশনে, প্র্যাকটিক্যাল সিচুয়েশনে যখন ব্যবহার হচ্ছে তখন এই জিনিসগুলো কিভাবে ব্যবহার হচ্ছে সেই জিনিসগুলো সেটা নিয়ে আলোচনা করে হচ্ছে প্র্যাগম্যাটিজম, মানে প্র্যাকটিক্যাল দিকটা, ভাষার ব্যবহারটা আলোচনা করে প্র্যাগম্যাটিজমের ভেতরে। এরপরে আসে ইম্পর্টেন্স অফ প্র্যাগম্যাটিজম। প্র্যাগম্যাটিজমের ইম্পর্টেন্সটা কি? দেখো, হোয়াট উড হ্যাপেন টু ল্যাঙ্গুয়েজ ইফ প্র্যাগম্যাটিক্স ডিড নট এক্সিস্ট, বলছে কি ঘটে যদি ল্যাঙ্গুয়েজের ভেতরে প্র্যাগম্যাটিজমটা না ঘটে বা প্র্যাগম্যাটিক্সটা না থাকে, তাহলে কি ঘটতে পারে? তো এখানে দেখো বলতেছে যে pragmatics act as the basis for all language interaction and contact, অর্থাৎ ভাষার সমস্ত ইন্টারাকশন এবং যোগাযোগের ক্ষেত্রে এই প্র্যাগম্যাটিক্সটাই আসলে মূল ভিত্তি। ইটস এ কি ফিচার টু দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ল্যাঙ্গুয়েজ, বলেছে একটা ভাষাকে বুঝতে গেলে এটার এটাই মূলত প্রকৃত বৈশিষ্ট্য। অ্যান্ড দ্য রেসপন্সেস দ্যাট ফলোজ দিস, এবং এটা যে রেসপন্স যেটা রয়েছে সেটাকেই ফলো করে। এটার একটা উদাহরণ দেই, যেমন ধরো তোমাদেরকে অনেককেই আমি বলেছি অনেক সময়, তোমরা তো নতুন, তোমরা হয়তো জানো না, যে আমি হোমিও প্র্যাকটিস করতেছি, মানে হোমিও শিখতেছি। তো আমরা সবসময় বলি যে এই রোগে এই ওষুধ, এই রোগে এই ওষুধ, এটা হলে এই ওষুধ দিতে হবে। তা আমাদের ক্ষেত্রে তখন আমাদের প্রশ্ন আরেকটা আসে, প্রায়োগিক প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা বলি যে স্যার এই ওষুধটা কতখানি দেব, কয় বেলা খেতে দেব, কয়টা করে বড়ি খাইতে দেব, মানে এই যে এটা জানি না, এটা কেন জানি না, কারণ হচ্ছে যে আমাদের প্র্যাকটিসে নাই। আর যখনই আমি এটা জেনে ফেলতেছি তখন এটা আমার প্রায়োগিক দিকে চলে আসলো। ধরো তুমি শিখতেছো যে ফুটবল খেলতে হয়, এটা সেটা এইভাবে এভাবে নিয়ম কানুন সব শিখলা, আর যতক্ষণ তুমি মাঠে না যাচ্ছ ততক্ষণ তোমার প্র্যাগম্যাটিজমটা হচ্ছে না। তো ব্যাপারটা এটাই যে প্র্যাগম্যাটিক্স মূলত তোমাকে প্রকৃতভাবে ভাষাটাকে ব্যবহার করতে শেখাচ্ছে বিভিন্ন সিচুয়েশনে। Therefore, without the function of pragmatics, there would be very little understanding of intention and meaning. বলা হচ্ছে অতএব প্র্যাগম্যাটিজমের যদি ফাংশনটা না থাকে, প্র্যাগম্যাটিজমটাকে যদি তুমি ব্যবহার না করে কাজ না করাও, তাহলে ভাষাটার যে ইন্টেনশন, পারপাস এবং এর যে মিনিং, এটা খুব কমই বুঝতে পারবা। ধরো তুমি ইংরেজি গ্রামার শিখতেছো, অনেক অনেক দিন 6 মাস ধরে গ্রামার শিখতেছো, কিন্তু কোনোদিনই একটা সেন্টেন্স লিখলা না, তাহলে কি ওই গ্রামার শিখে লাভ হলো? গ্রামার শেখার উদ্দেশ্যই হচ্ছে আমি ফ্রি হ্যান্ডে যাতে লিখতে পারি, আমি যাতে ফ্রিলি বলতে পারি, অন্যের কথা লিখে পড়ে মানে বা শুনে যেন বুঝতে পারি। কিন্তু আমি কোনোদিন চেষ্টাই করলাম না, আমি শুধু গ্রামার শিখে গেলাম, তাহলে কি হইলো? আমি সব সময়ের জন্য সাঁতার কাটার নিয়ম শিখলাম কিন্তু কোনোদিন পানিতে ঝাঁপ দিলাম না। মাছ মারতে হয় কিভাবে এটা শুধু শিখলাম কিন্তু কোনোদিন মাছ মারতে ট্রাই করলাম না, তাহলে কি হইলো? তো ওই যে মাছ মারতে ট্রাই করা, সাঁতার কাটার জন্য পুকুরে ঝাঁপ দেওয়া, ওটাই হচ্ছে প্রায়োগিক দিক। যে রুলগুলোকে তুমি শিখলা সেগুলোকে প্রয়োগ করতেছো। We would like to demonstrate this by showing you how life would be without pragmatism. প্র্যাগম্যাটিজম সম্পর্কে লাইফ কেমন হবে সেটা এই একটা কনভারসেশন দিয়ে বোঝানো হচ্ছে। ক্যান ইউ পাস দ্য সল্ট? ধরো কনভারসেশনটা এরকম হলো যে একজন আরেকজনকে বলতেছে যে তুমি কি লবণটা পাস করে দিবা, মানে আমার এদিকে দিবা। হয়তো আমরা এটা অনেক সময় বলি না যে লবণদানি বা লবণের যে বাটিটা সেটা হচ্ছে একটু দূরে আছে, একজনকে বলতে চাই লবণটা দাও তো। লিটারেল মিনিং হচ্ছে আর ইউ ফিজিক্যালি এবল টু ডু দিস টাস্ক। লিটারেল মিনিং যে ক্যান বলতে কি, যে ফিজিক্যাল সামর্থ্যকে বোঝায়, তাই না? লিটারেল মানে হচ্ছে যে তুমি কি এটা দিতে পারো, আর সে হয়তো বললো যে হ্যাঁ ইয়েস পারবো না, মানে এই লবণের এইটুকু খুঁড়ি, এইটুকু একটা বাটি আমি তোমাকে দিতে পারবো না,
এর কোনো ওজন নাই, কোনো কিছু নাই, তুমি আমার এক হাত দূরত্বে থাকো, এটা আমি দিতে পারবো না। এটা হচ্ছে লিটারেল মিনিং, যে তুমি কি পারো কিনা। প্র্যাগম্যাটিক মিনিংটা হচ্ছে উইল ইউ পাস মি দ্য সল্ট। প্র্যাগম্যাটিক মিনিংটা হচ্ছে তুমি কি আমাকে লবণটা দিবে। এবং রেসপন্সটা হচ্ছে পাস দ্য সল্ট টু দ্য স্পিকার। এবং এখানেও রেসপন্সটা হচ্ছে যে তুমি তখন কি করতেছো, লবণটা নিয়ে দিচ্ছ। তো আমি একটা বলতেছি ক্যান, তুমি কি পারো, তখন তুমি যদি এটা লিটারাল মিনিংটা বুঝে নিয়ে প্রকৃত প্রায়োগিক মিনিংটা যদি না বুঝে বলো যে হচ্ছে পারবো না, মানে অবশ্যই পারবো। অথবা তুমি এটা কি বললা, ধরো তুমি খেপে গেল, কি বললেন এটা, এই লবণের খুঁড়ি আমি চেতাইতে পারবো না, এটাকে আমি আপনার কাছে নিয়ে দিতে পারবো না। লিটারাল মিনিং নিলে আমরা কিন্তু তাই বলবো, তাই না? কিন্তু আসলে কি হচ্ছে, আসলে বলা হচ্ছে তুমি কি ওই লবণটা আমার এই জায়গায় দিবে কিনা। হ্যাঁ, মানে একটা হেল্প চাওয়া হচ্ছে। আশা করি প্র্যাগম্যাটিজমটা বুঝতে পেরেছো। যদি প্র্যাগম্যাটিজমটা না থাকে, প্র্যাগম্যাটিজমের জ্ঞান যদি আমাদের ভেতরে না থাকে, তখন আমরা এই কাজটা করে থাকি, তাই না? এগুলো অনেক সময় বুঝতে পারি না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে না, অনেক রকচটা, অল্পেতেই রেগে যায়। তো এটাতে 100 জনের ভেতরে 100 জনের ক্ষেত্রে এটাই ঘটে যে যারা চট করে রেগে যায়, একটা তুচ্ছ কথা, কিছু একটা আগা মাথা না বুঝে রেগে গেল, তার মানে তার ভেতর প্র্যাগম্যাটিজমের অভাব রয়েছে। তো এই প্র্যাগম্যাটিজমটা বা প্র্যাগম্যাটিক্সের অভাব রয়েছে, ওই নলেজটা নাই। ওকে, এবার আসো সিম্যান্টিক্স। যেখানেই বুঝতে পারবে না আমাকে বলতে হবে, আমি তখন ওইটাকে আবার রিপিট করব। সিম্যান্টিক্সটা এবার আলোচনা করি। দেখো, সিম্যান্টিক্স হচ্ছে দ্য ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স অ্যান্ড লজিক কনসার্নড উইথ মিনিং। সিম্যান্টিক্স হচ্ছে লিঙ্গুইস্টিক্সের একটা শাখা, এবং এটার ভেতরে এটা মূলত মিনিংয়ের সাথে লজিকের যে কানেকশন, লজিক যেটা মানে রিলেটেড, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করে। দেয়ার আর টু মেইন এরিয়াস, এটা দুইটা মেইন এরিয়া রয়েছে। লজিক্যাল সিম্যান্টিক্স কনসার্নড উইথ ম্যাটার সাচ অ্যাজ সেন্স অ্যান্ড রেফারেন্স and presupposition and implication and মানে এখানে লজিক্যাল, আচ্ছা এখানে একটু অন্যরকম হয়ে গেছে, এটা মূলত একটা জিনিসেরই অংশ। এই অংশটা যে এই সিম্যান্টিক্স হচ্ছে ভাষার যে লজিক্যাল মিনিং সেটার সাথে রিলেটেড, এবং সেগুলো নিয়ে আলোচনা করে। আর এটা দুইটা মেইন এরিয়া রয়েছে, একটা হচ্ছে লজিক্যাল সিম্যান্টিক্স, আরেকটা হচ্ছে লেক্সিক্যাল সিম্যান্টিক্স। একটা হচ্ছে লজিক্যাল, মানে হচ্ছে তোমার কি বলে এটাকে, যৌক্তিক বিষয়। আরেকটা হচ্ছে লেক্সিক্যাল, মানে শাব্দিক বিষয়, লিটারেল মিনিং আর কি, বা লিটারেল সামথিং। তো এই লজিক্যাল যে সিম্যান্টিক্স, সেটা মূলত কনসার্নড উইথ ম্যাটার্স। এটা মূলত সাবজেক্ট ম্যাটার বা যে কোনো সিচুয়েশন, এগুলোর সাথে হচ্ছে কনসার্ন থাকে, এগুলো নিয়ে মূলত এটাতে আলোচনা হয়। যেমন এখানে সেন্স এবং রেফারেন্স এবং প্রিসাপোজিশন অ্যান্ড ইমপ্লিকেশন, এগুলো নিয়ে আলোচনা করা হয়। ধরো একটা জিনিস তোমাকে রেফার করা হলো এবং এটা তুমি বুঝলা না, তোমার সেন্সে কাজ করলো না, তাহলে হইলো না, তাহলে তার এটা লজিক্যাল হইলো না। তো এই লজিক্যাল সিম্যান্টিক্সটা এটা নিয়ে কাজ করে। এবার আসলে লেক্সিক্যালটা কি, তাহলে আমরা ওইটা আরো ভালো করে বুঝবো। লেক্সিক্যাল সিম্যান্টিক্স কনসার্নড উইথ দ্য অ্যানালিসিস অফ ওয়ার্ড মিনিংস অ্যান্ড রিলেশনস বিটুইন দেম। বলা হচ্ছে যে লেক্সিক্যাল সিম্যান্টিক্স এটা মূলত হচ্ছে কনসার্ন থাকে ওয়ার্ড মিনিংয়ের সাথে, ওয়ার্ড মিনিং দিয়ে, এবং ওয়ার্ড মিনিং এবং ওয়ার্ডের সাথে দুইটার যে একটা কানেকশন রয়েছে সেটা নিয়েও আলোচনা করে। আমি এটার একটা উদাহরণ দেই, অনেক সিলি উদাহরণ, তারপরে এটা দেই। দেখো, আই ইট ব্যানানা, আরেকটা বললাম আই ইট ক্রিকেট, অথবা আমি এখানে লিখলাম আই প্লে ব্যানানা। মিললো? লজিক্যালি কি সেন্টেন্স সঠিক, কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেন্টেন্স সঠিক, আমার গ্রামাটিক্যালি সঠিক, কিন্তু এই সিম্যান্টিক্সের দিক থেকে, অর্থের দিক থেকে এগুলো সঠিক না। আই প্লে ব্যানানা, আমি ব্যানানা দিয়ে খেলি, এটা হইলো না? কি হবে যে আই ইট ব্যানানা, আর আই ইট ক্রিকেট, এটা হবে কি, এটা কি লজিক্যাল হইলো না? এটা হবে আই প্লে ক্রিকেট।
আশা করছি বুঝতে পেরেছো। তো এই যে লজিক্যাল যে বিষয়টা, শব্দগুলো ব্যবহার হচ্ছে লজিক্যালি, কোথায় কোনটা ব্যবহার হচ্ছে, সেটাই মূলত সিম্যান্টিক্সের বিষয়। এবার দেখো 2 নম্বরে এসে, সিম্যান্টিক্স ইজ এ সাব ডিসিপ্লিন অফ লিঙ্গুইস্টিক্স। এটা হচ্ছে লিঙ্গুইস্টিক্সের একটা শাখা, হুইচ ফোকাসেস অন দ্য স্টাডি অফ মিনিং, যেটা মূলত ফোকাস করে মিনিং নিয়ে স্টাডি করে আর কি। হ্যাঁ, একটা ওয়ার্ডের, একটা ফ্রেজের, একটা ক্লজের মিনিং নিয়ে যেটা কাজ করে থাকে, এই সিম্যান্টিক্সের অন্তর্গত সেটা। এবার 3 নাম্বারটা হচ্ছে, সিম্যান্টিক্স ট্রাইজ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট মিনিং ইজ as an element of language and how it is constructed by language, as well as interpreted, obscured and negotiated by speakers and listener of language। ব্যাপারটা হচ্ছে, ধরো এখানে যে সিম্যান্টিক্স আরো যে বিষয়টা নিয়ে আলোচনা করে, আন্ডারস্ট্যান্ডিং, মিনিং এর আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়টা নিয়েও আলোচনা করে। আমি যদি ধরো এখানে দিলাম, আমি এখানে একটা কথা লিখলাম ধরো, বা আমি একটা কথা বললাম, তুমি শুনতেছো, আমি বললাম যে ওহ, আজকে অমুক চেয়ারম্যান আসছিল আমার বাসায়, আমি বসাইছি, এরপরে খাওয়াইছি, এরপরে আদর সম্মান করে তাকে বিদায় দিছি, এই একটা কথা। তাহলে আমরা কি বুঝলাম, একজন চেয়ারম্যান তোমার বাসায় আসলে তুমি তাকে বসাইলা, এরপরে তুমি তাকে খাওয়াইলা, এরপরে তুমি তাকে আদর সম্মান করে বিদায় করলা, সব ঠিক। বাট যদি এরকমটা আসে যে একটা চোর ধরেছিলাম, দিছি বসান, সেই বসাইছি, চোর ধরেছিলাম সেই বসাইছি, তো এই শব্দটা দিয়ে তুমি কি বোঝাচ্ছ? আমি কি চোরকে খেতে দিলাম, বসতে দিয়েছিলাম, নাকি পিটন দিলাম, কোনটা? তো এই যে একটাই শব্দ বসানো, এটাকে দিয়ে এক জায়গায় একজন শ্রদ্ধেয় ব্যক্তিকে আমি বসতে দিলাম, বাড়িতে আদর সম্মান করলাম, আর চোর অশ্রদ্ধার পাত্র যে ব্যক্তি, তাকে আমি বসাইলাম, মানে তাকে আমি পিটন দিলাম। তারপরে ধরো তুমি স্কুল থেকে বাড়িতে আসছো, মানে তোমার বাড়িতে একটা ছোট বাচ্চা বাড়িতে আসছে, তুমি জানলা যে সে মানে মায়ের খাইছে খুব, এবার তুমি কিরে আজ বলে খুব খাইছিস, ও বুঝে ফেলছে যে কি খাইছি, কিন্তু অন্য একজন বললো কি খাইছে কি খাইছে, স্কুলের কি কলা গাছের কলা চুরি করে খাইছে নাকি, ও ও ও তো জানে না ফ্যাক্টটা, এই জন্য ও মনে করতেছে হয়তো কলা আপেল কমলা এসব কিছু একটা খাইছে স্কুল থেকে, কিন্তু আসলে না, স্কুল থেকে সে স্যারের পিটুনি খেয়ে আসছে। তো এই যে তুমি যাকে বলতেছো, সে এবং তুমি জানতেছো যে এই খাওয়া মানে কি, ওই বসানো মানে কি, হ্যাঁ। তো এই বিষয়টা নিয়ে আলোচনা হয় হচ্ছে সিম্যান্টিক্সের ভেতরে, মানে অর্থর দিক থেকে। এক কথায় এক একটা শব্দ এক এক জায়গায় এক এক রকমের মিনিং প্রকাশ করে, এরকম আর কি। তো বুঝতে না পারলে বলবা, যে এইটা থেকে তোমরা বেশি ভালো বুঝতে পারবা। স্টাডি অফ মিনিং, ফোকাসেস দ্য স্টাডি অফ মিনিং, মিনিং নিয়ে যে পড়াশোনাটা হচ্ছে সেইখানটাতে সিম্যান্টিক্স আলোচনা করে থাকে। সিম্যান্টিক্স মানে হচ্ছে শব্দ তত্ত্ব বা শব্দ আর কি, শব্দের অর্থতত্ত্ব আর কি। এরপরে আসো সিনট্যাক্স। সিনট্যাক্স তো খুবই সোজা, এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছো গ্রামারে। সিনট্যাক্স মানে ওয়ার্ডের অ্যারেঞ্জমেন্ট আর কি, একটা সেন্টেন্সের ভিতরে শব্দগুলি কিভাবে অ্যারেঞ্জ হবে সেটা সিনট্যাক্স আমাদেরকে শেখায়। যেমন ধরো তুমি লিখবা হচ্ছে লিখলা হচ্ছে ব্যানানা, ব্যানানা আই ইট, অথবা ইট আই, এটা হচ্ছে সেন্টেন্স একটা। ধরো আরেকটা বললা যে আই ব্যানানা ইট, আরেকটা বললা আই ইট ব্যানানা। তো আরে বাবা, এটা বানান ভুল গেছে। দেখো এই হচ্ছে সেন্টেন্স, মানে আমাদের হচ্ছে সেন্টেক্স। আমরা এখানে শব্দ কিন্তু একই জিনিস, কিন্তু তারপরে সেন্টেক্স অনুযায়ী, অর্থাৎ শব্দগুলি কোথায় কোনটার পরে বসবে, কোথায় সাবজেক্ট, কোথায় ভার্ব, কোথায় অবজেক্ট বা প্রেডিকেট বসবে, সেটা কিন্তু আমাদের সেন্টেক্স এখানে বলে দেয়। যদি আমরা এটা বলি, এটাও কিন্তু এরকম হয় যে কি, কেউ একজন তোমাকে জিজ্ঞাসা কি, তুমি বললে যে ব্যানানা, তো আবার সে জিজ্ঞাসা করলো কি করবা, খাবো, ইট, কে খাবে, আই। হ্যাঁ, প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু সব এইভাবেই হয়ে যাচ্ছে। তারপরে আই ব্যানানা ইট, এটুকু বললেও কিন্তু মানুষ বুঝে ফেলবে, কিন্তু এগুলো লিখলে কিন্তু এগুলো অড দেখায়। যেমন স্পোকেন ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেক সংক্ষেপ কথাও আমরা অনেক সময় ইউজ করি, কিন্তু লিখতে গেলে কিন্তু ওই সংক্ষেপে লেখা যায় না। তো এটাই বলতেছে যে আই ইট ব্যানানা, এটা হচ্ছে প্রপার স্ট্রাকচার,
একটা সেন্টেন্সের বা সেন্টেক্স এটাই, আর এগুলো হচ্ছে সেন্টেক্সগত ভুল রয়েছে। তো এখানে দেখো এটাই বলতেছে যে দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস ফ্রেজেস টু ক্রিয়েট ওয়েল ফর্মড সেন্টেন্স ইন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের ভেতরে খুব ভালোভাবে সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের ওয়ার্ড এবং ফ্রেজের অ্যারেঞ্জমেন্ট যেখানে শেখানো হয় সেটাই হচ্ছে সেন্টেক্স। লিঙ্গুইস্টিক্সের ক্ষেত্রে সেন্টেক্স ইজ দ্য স্টাডি অফ হাউ ওয়ার্ডস অ্যান্ড মরফিমস কম্বাইন টু ফর্ম লার্জার ইউনিট সাচ আস ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্স। বলা হচ্ছে ওয়ার্ড এবং মরফিম ইউজ করে কিভাবে বড় বড় ইউনিট তৈরি করা হয়, যেমন ফ্রেজ বা সেন্টেন্স একটা ভাষার ক্ষেত্রে কীভাবে তৈরি করা হয় সেগুলো নিয়ে পড়াশোনা করে। তো এই পুরোটার ভেতরে সেন্টেক্স সম্পর্কে এই কথাগুলোই বলা আছে, তো এই জন্য আমি এটা স্কিপ করে যাচ্ছি কারণ এটা খুবই সহজ এবং তোমরা আগে থেকে এটা জানো, যারা গ্রামার একটু ভালো জানো তারা, তো এই জন্য আমি এটাকে স্কিপ করে গেলাম। এবার হচ্ছে অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশনটা কি? অ্যাসিমিলেশন মানে হচ্ছে কোনো একটা জায়গা থেকে শব্দ উঠে যাওয়া, কোনো একটা লেটার উঠে যাওয়া, কোনো একটা উঠে যাওয়া। আমরা যদি এখানে একটা উদাহরণ দেই, ধরো এটার উচ্চারণ কি, এটার উচ্চারণ, এইটার উচ্চারণ, তারপরে এটার উচ্চারণ। এই যে উচ্চারণ করতে গিয়ে আমাদের একটা করে ওয়ার্ড, একটা করে লেটার উঠে যাচ্ছে না, এলটাকে উচ্চারণ আমাদের না করলেও চলতেছে, তাই না? তারপরে এখানে আবার এলটাকে না করলেও হচ্ছে, এখানে কেটাকে উচ্চারণ না করলেও হচ্ছে। প্রাইমারিলি এটা হচ্ছে অ্যাসিমিলেশন, বাট অ্যাসিমিলেশনের আরও ভালো এক্সাম্পল হচ্ছে ধরো যে এইটা দেখো এখানে হ্যান্ড ব্যাগ, আমরা বাঙালিরা উচ্চারণ করি হ্যান্ড ব্যাগ, মানে হ্যান্ডও বলতে হবে ব্যাগও বলতে হবে, গোটা গোটা করে শব্দগুলো বলতে হবে। কিন্তু যদি আমরা সঠিক উচ্চারণটা করি, অ্যাসিমিলেশনটা যদি ঘটাই, তাহলে এই এর জায়গায় এইটার উচ্চারণটা হবে। এটা যখন আমরা মনপথম দিকথম যখন পড়বো তখন আমরা এখানে বুঝবো আর কি। এটা হচ্ছে ডিপথং এর জায়গা, দুইটা ভাওয়েল একসঙ্গে উচ্চারিত হচ্ছে, যেমন হেইন ব্যাগ, হেইন্ড ব্যাগ। এখন এটার উচ্চারণ কিন্তু আসলে হেইন্ড ব্যাগ হবে না, মানে ডি আসবেই না, বরং ডি এর জায়গায় আবার এম হবে। দেখো এখানে বলতেছে যে সঠিক উচ্চারণটা আসতেছে হেম ব্যাগ, হ্যাঁ হেম ব্যাগ, আবার ব্যাগের এক্ষেত্রেও আবার এ আসতেছে না, ই আসতেছে। তো এই যে হেম ব্যাগ, ডি আসছে না, ডি উচ্চারণ হয়ে যাচ্ছে, ডি এর পরিবর্তে এখানে এম বসতেছে। তো এই যে আমরা দ্রুত কথা বলতে গিয়ে এইভাবে যে চেঞ্জটা করতেছি, সেটাই হচ্ছে অ্যাসিমিলেশন হচ্ছে, অর্থাৎ ভেতর থেকে একটা সাউন্ড নাই হয়ে যাচ্ছে, ডিটা নাই হয়ে যাচ্ছে, ডি এর পরিবর্তে এম বসতেছে। তো এগুলোই হচ্ছে অ্যাসিমিলেশনের অংশ। আমরা এটা আরো পড়ি তাহলে তো আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখো, assimilation is a sound change in which some phonemes change to become more similar to other nearby sounds. assimilation মানে হচ্ছে সাউন্ড চেঞ্জ হয়ে যাওয়া, এবং যেখানে মূলত কিছু ফোনিম রয়েছে যেগুলো চেঞ্জ হয় এবং আরো বেশি সিমিলার, চেঞ্জ টু বিকাম মোর সিমিলার, আরো বেশি সিমিলার হওয়ার জন্য। কিসের সাথে? টু আদার নিয়ার বাই সাউন্ড, অন্যান্য পাশের সাউন্ডের সাথে সিমিলার হওয়ার জন্য আর কি। যেমন আরেকটা ওয়ার্ড আছে না, আমরা যদি এখানে উদাহরণ দেই, ধরো হ্যান্ডসাম, আমরা বাঙালিরা কি বলি? হ্যান্ডসাম, আমরা সবাই এটাই বলি কারণ আমাদের ওই যে বানান স্পেলিং ঠিক রাখতে হয়, এই জন্য তো হ্যান্ডসাম আমরা বলি, কিন্তু আসলে তো ডি এখানে দরকারই নেই, হ্যান্ডসাম। আবার শুধু হ্যান্ডও না, এই ডি এর জায়গায় ডি এর পরিবর্তে এম বসে যেতে পারে, হ্যাঁ হ্যান্ডসাম। তো এমটা আসে না, আমরা এই ডিটাকে উজ্জ্বলকে হ্যান্ডসাম বলে থাকি। হ্যান্ডসাম স্যালারি পাচ্ছে, হ্যান্ডসাম বয়ফ্রেন্ড, হ্যান্ডসাম গার্লফ্রেন্ড, হ্যাঁ এই যে কথাবার্তাগুলো, বাবা অনেক হ্যান্ডসাম, শ্বশুর মশাই অনেক হ্যান্ডসাম, এই যে কথাগুলো। তো এখান থেকে ডিটা উজ্জ্বল হয়ে এইটা এইভাবে বসতেছে। তো এই যে ডিটা যে উঠে গেল, এই সাউন্ডটা যে উঠে গেল, এটাই হচ্ছে অ্যাসিমিলেশন। আচ্ছা, এ কমন টাইপ অফ ফোনোলজিক্যাল প্রসেস অ্যাক্রস ল্যাঙ্গুয়েজ, বলছে ভাষার ভেতরে এটা একটা কমন টাইপ অফ ফোনোলজিক্যাল প্রসেস। অ্যাসিমিলেশন ক্যান অকার ইদার উইদিন আ ওয়ার্ড অর বিটুইন ওয়ার্ডস, এটা কোনো একটা ওয়ার্ডের ভেতরে হতে পারে অথবা দুইটা ওয়ার্ডের ভেতরেও হতে পারে। আমরা অনেক সময় দেখবা জোরে কথা বলতে গিয়ে অনেক শব্দই আমরা উজ্জ্বল রাখি। যেমন ধরো তুমি লিখতেছো আই লাভ ইউ,
এই সেন্টেন্সটা বলতেছো, এই সেন্টেন্সটা বলতে গিয়ে এখানে প্রধান ওয়ার্ড কোনটা? লাভ। লাভ প্রধান ওয়ার্ড। তাহলে তোমাকে তো আর এইভাবে বলার দরকার নাই আই, তারপরে মানে এটাতে স্ট্রেস দেওয়ার তো দরকার নাই, লাভের উপরে তোমার স্ট্রেস দিতে হবে। যেমন আই লাভ ইউ, হ্যাঁ, তাহলে কি ইউটা বোঝা যাবে, আইটা দেখো খুব যেন উচ্চারণ করতেছই না এরকম একটা ভাব। আই লাভ ইউ, হ্যাঁ, আই লাভ ইউ, এই যে কথাটা বলতেছে তোমার লাভের উপর, লাভ তোমার হেডওয়ার্ড, লাভটা যদি ওই ছেলেটাকে বা মেয়েটাকে বুঝাইতে পারো তাহলে কি হলো, সে তোমার ফ্যান হয়ে যাবে। তো এই জন্য আবার তুমি যদি এখানে এইভাবে বলো যে আই লাভ ইউ, আই লাভ, মানে লাভ, লাভটার উপরে তুমি স্ট্রেস দিলা না, তাহলে কি হলো তোমার এই ও বুঝবে না যে আই কি, তখন ও এটা বলবে। তো ব্যাপারটা হচ্ছে যে এই পুরো ফ্রেজের উপর থেকেই এই লাভটাকে মানে এই আইটাকে কিন্তু আমরা কম গুরুত্ব দিচ্ছি এবং এখানে একটা স্লাইট অ্যাসিমিলেশন করতেছি, আইটা যেন আমরা উচ্চারণই করতেছি না। যেমন ধর আরেকটা ওয়ার্ড দেই, আমেরিকা। আমেরিকা উচ্চারণ করতে গিয়ে অনেক সময় বলে না আমেরিকা, এবং এই ই এর জায়গায় এ বসায় ফেলে না, আমেরিকা, মানে আমেরিকা না বলে আমেরিকা বলতেছে, ইও আসতেছে না ওখানে, এ ই আসতেছে, হ্যাঁ, মানে একটা ডিপথং আসতেছে। তো এই জিনিসগুলোই হচ্ছে অ্যাসিমিলেশন, এই যে মাঝখান থেকে নাই হয়ে যাচ্ছে শব্দ, মানে ধ্বনি নাই হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে অ্যাসিমিলেশন। দেখো অ্যাসিমিলেশন সাধারণত ঘটে হচ্ছে ইয়ের সময়টাতে, এই দ্রুত কথা বলার সময়ে। অনেক ছেলেপেলে আছেন আমাদের ভেতরে অনেক দ্রুত কথা বলে, কথা বলতে গিয়ে কথাটা একটু ওলট পালট হয়ে যায়, অনেক সময় আমরা বুঝি না। স্ক্রিন তো আর জুম করা যাবে, তো সেক্ষেত্রে তোমাদের এইটাকে আমাকে এরকম করতে হবে। ওকে, তো এই হচ্ছে অ্যাসিমিলেশন। আরেকটা কি উদাহরণ এখানে, অ্যাসিমিলেশন ইন জেনারেল টার্মস ইন ফোনেটিক্স ফর দ্য প্রসেস বাই হুইচ এ স্পিচ সাউন্ড বিকাম সিমিলার অর আইডেন্টিক্যাল টু এ নেবারিং সাউন্ড। এবং এটা করতে গেলে কি যেটা হয় যে একটা সাউন্ড পাশের একটা সাউন্ডের সাথে প্রায় সিমিলার হয়ে যায়। যেমন হেইনব্যাগ, হ্যাঁ, হেইনব্যাগ, এই যে এই এই জায়গাটাতে একটা পরিবর্তন আসতেছে। যেমন এখানে উদাহরণটা যদি আমরা পড়ি তাহলে বুঝবো, আমরা একটু পরে পড়ি, আমরা এটা আগে দেখি। Assimilation is when two sounds come together and change or melt into a new sound. Assimilation হচ্ছে দুইটা সাউন্ড যখন একসঙ্গে আসতেছে, এসে একত্রিত হয়ে নতুন একটা সাউন্ড তৈরি করতেছে। যেমন হ্যান্ড একটা, ব্যাগ একটা, দুইটা সাউন্ড এক জায়গায় হয়ে হচ্ছে হ্যান্ডব্যাগ। হ্যাঁ, তারপরে তুমি এখানে দেখো কি বলতেছে যে এখানে যে ইন র্যাপিড স্পিচ অর্থাৎ দ্রুত কথা বলার সময় এটা ঘটে থাকে, এই হ্যান্ডব্যাগ দ্রুত কথা বলার সময় হ্যান্ডব্যাগ হয়ে থাকে, বিকজ দ্য এম অ্যান্ড বি সাউন্ডস আর বোথ বিলাবিয়াল কনসোনেন্ট। এই দুটাই হচ্ছে বিলাবিয়াল কনসোনেন্ট অ্যান্ড দেয়ার প্লেসেস অফ আর্টিকুলেশন আর সিমিলার। বিলাবিয়াল কনসোনেন্ট বলতে ঠোঁট দিয়ে উচ্চারিত হয়, আমি এক কথায় সহজে বোঝালাম, সেটা হচ্ছে ঠোঁট দিয়ে উচ্চারিত হয়, এটার আর্টিকুলেশন সেম প্লেস থেকে হয়। যেমন বি 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 বলার সাথে সাথে একবার দুই ঠোঁট একটা ধাক্কা খেয়ে ফাঁকা হয়ে যাচ্ছে, এম এম বলার সময় দেখো দুই ঠোঁট একত্রিত হয়ে যাচ্ছে। তো এই জন্য এই দুটা যেহেতু একটা জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, এই জন্যই এগুলো এরমভাবে কাজ করতেছে, অ্যাসিমিলেশন হচ্ছে আর কি এখানে। ওকে, অ্যাসিমিলেশন শেষ। তোমাদের কারো কিছু বলার থাকলে অ্যাসিমিলেশন সম্পর্কে বলতে পারো। আমরা এবার চলে যাব সাইকোলিঙ্গুইস্টিক্সে। এগুলো খুবই সহজ, এগুলো এক কথায় দুই কথাতে আমরা বুঝে ফেলতে পারবো। যখন এগুলো বড় প্রশ্ন পড়বো তখন দেখবো আবার সহজে বুঝতে পারতেছো না। হ্যাঁ, আবার আরেকটা জিনিস হচ্ছে যে লিঙ্গুইস্টিক যখনই পড়তে বসবা একটু মনটাকে শান্ত শিষ্ট রেখে পড়বা, নইলে যেটা হবে যে হতাশা ঢুকে যাবে। আর হতাশা ঢুকে কখনোই এটা চিন্তা করবা না যে আচ্ছা থাকে এই বছর, সামনে বছর দিব, এটা যেন কখনো মাথায় না আসে। হ্যাঁ, তো এম কেন হলো, আমরা তো হ্যান্ডব্যাগ বলি, হ্যান্ডব্যাগ বলি, এটা আমরা বললে হবে না। এম কে বসে? আচ্ছা, এটা আমাদের সাথে মিলবে না, হ্যাঁ, আমাদের উচ্চারণের সাথে মিলবে না। এটা একজন ইংলিশম্যান যখন সে দ্রুত কথা বলে তখন তার প্রোনাউন্সিয়েশনটা হ্যান্ডব্যাগ, ওরা তো হ্যান্ডব্যাগ বলেই না, হ্যান্ডব্যাগ। হ্যাঁ, এই হ্যান্ডব্যাগ এরকম একটা উচ্চারণ তাদের আসে। আমরা অনেক সময় দেখবা ইংলিশ গান শুনতে লাগলে বুঝবা, ইংরেজি গান তুমি বুঝবাই না, কারণ কি ওই প্রোনাউন্সিয়েশনের কারণে। হ্যাঁ, তারপরে ওই যে তারা ওই যে কোথায় স্ট্রেস দিচ্ছে কোথায় দিচ্ছে না, এগুলো আমরা বুঝি না।
একটা একটা গান আমি প্রায় শুনি, একটা ইংলিশ গান, হেডলাইট নামে গানটা, মিউজিকটা আমার খুব ভালো লাগে। তো এই গানটার আমি আগে ভাবতাম যে এটা হয়তো বা কোনো ইয়ের গান, ইংলিশ গান কিন্তু, হ্যাঁ, তারপরেও ভাবতাম যে এটা মনে হয় তোমার কাজাকিস্তান, উজবেকিস্তান এইসব দেশের ইংলিশ, মানে কিন্তু পরে দেখছি যে না, এটা প্রপার ইংলিশই, কিন্তু আমি প্রোনাউন্সিয়েশনের জন্য বুঝতে পারতেছি না। হেডলাইটটাকে ও বলতেছে হেডলাইট, মানে বোঝাই যাচ্ছে না যে এটা হেডলাইট, আমরা উচ্চারণ করি হেডলাইট, কিন্তু ওরা ওইটাকে অন্যভাবে উচ্চারণ করতেছে। ঠিক এরকম এখানে আমাদের উচ্চারণ দিয়ে এটা বিশ্লেষণ করলে চলবে না, এটা উচ্চারণ করতে হবে ওদের উচ্চারণ দিয়ে। ইনফ্যাক্ট আমরা যদি এখানে এটা উচ্চারণ করে দেখার চেষ্টা করি, দেখো ট্রান্সলেটর ইউজ করি, দেখো হ্যান্ডব্যাগ, handbag, handbag, আচ্ছা এখানে আসবে না, ওইটা হচ্ছে কনভারসেশনের সময়, যেহেতু যখন দ্রুত কথা বলবে তখন এটা হবে আর কি। কইছিলাম এখানে, এবার আসে এই জায়গায় যে সাইকোলিঙ্গুইস্টিক্সটা কিভাবে কাজ করতেছে। সাইকো মানেই হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক বিষয়, আর লিঙ্গুইস্টিক্স মানেই হচ্ছে লিঙ্গুইস্টিক। তো মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় যেখানে কথা বলার ক্ষেত্রে, সেটা হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্স। দেখো এখানে যে দ্য স্টাডি অফ দ্য রিলেশনশিপ বিটুইন লিঙ্গুইস্টিক বিহেভিয়ার অ্যান্ড সাইকোলজিক্যাল প্রসেস ইনক্লুডিং দ্য প্রসেস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে, একটা ভাষা অর্জনের ক্ষেত্রে আমাদের লিঙ্গুইস্টিক বিহেভিয়ার যেমন হয় এবং সাইকোলজিক্যাল প্রসেসটা কেমন হয়, এটা নিয়ে, এইটা এই দুইটার ভিতরে যে রিলেশন, সেটা নিয়ে মূলত আলোচনা করে এই সাইকোলিঙ্গুইস্টিক্সের ভিতরে। এবার দেখো ওই যে ওই কথাটাই যদি আবার বলি, আই লাভ ইউ বলতে গেলে তুমি তোমার সাইকোলজি কেমন রাখবা? তুমি কি খুব রাগ করে কাউকে আই লাভ ইউ বলবা? বলবা না, নিশ্চয়ই সফটলি বলতে হবে। আবার তুমি যদি কাউকে গিয়ে খুব রাগারাগি করে কথা বলতেছো, হয়তো একজনের গরু এসে তোমার জমির ধান খেয়ে গেছে, তুমি প্রচণ্ড রাগী, এবার তুমি প্রচণ্ড রাগ নিয়ে যা বলতেছো, বাবা গরুটা বাঁধো তো, যদি এটা বলো তাহলে কি সে বানবে? মানে সে তোমার কথা শুনবে? নাকি ওখানে গিয়ে দুই চারটা মানে স্ল্যাং দিয়ে তাকে সোজা সাপটা, মানে আগেই তাকে খেপাই দিতে হবে, দিয়ে এবার দুই পক্ষ বাধায় দিতে হবে। তো ব্যাপারটা এরকম যে তুমি কোন সিচুয়েশনে কি কথা বলতেছো সেটার সাথে তুমি কান্নার কথা বলতেছো, ওখানে কান্নার কথা বলতে গিয়ে তো তুমি হাসলে হবে না, তোমার সাইকোলজিটা কান্নার সাথে রিলেটেড হইতে হবে। হ্যাঁ, তোমার চোখে পানি থাকতে হবে, তোমার বুকে ব্যথা, এরকম একটা ভাব নিতে হবে, তবেই না বুঝবে যে মানুষ হ্যাঁ এই লোকটা কষ্টে আছে, দুঃখিত অবস্থায় আছে। তো সাইকোলিঙ্গুইস্টিক্স মূলত ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। দেখো এখানে আবার বলতেছে যে সাইকোলিঙ্গুইস্টিক্স অর সাইকোলজি অফ ল্যাঙ্গুয়েজ, সাইকোলিঙ্গুইস্টিক্স এবং সাইকোলজি অফ ল্যাঙ্গুয়েজ এই দুটো একই জিনিস, ইজ দ্য স্টাডি অফ দ্য ইন্টাররিলেশন বিটুইন লিঙ্গুইস্টিক ফ্যাক্টরস অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস। অর্থাৎ লিঙ্গুইস্টিক্সের যে ফ্যাক্টরগুলি রয়েছে সেগুলো এবং সাইকোলজিক্যাল যে বিভিন্ন দিকগুলো রয়েছে সেই দুইটার যে রিলেশন, সেটা নিয়ে মূলত আলোচনা করে সাইকোলিঙ্গুইস্টিক্স। আরও আছে দেখো, psycholinguistics is the field of study in which researchers investigate the psychological process involved in the use of language. অর্থাৎ রিসার্চাররা এই সাইকোলিঙ্গুইস্টিক্সের ভেতরে এরা গবেষণা করে যে একটা মানুষ ভাষা ব্যবহার করার সময় এর নিজস্ব সাইকোলজিটা সে কীভাবে ব্যবহার করতেছে সেইটাকে, ইনক্লুডিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, সে ভাষাটা কীভাবে বোঝে সেটা নিয়েও আলোচনা করা হয়, ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন, ভাষা সে কীভাবে তৈরি করতেছে নিজের ভেতরে সেইটা, অ্যান্ড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এবং প্রথম এবং দ্বিতীয় ভাষার অ্যাকুইজিশনের ক্ষেত্রে এটা সে কীভাবে করতেছে। ধরো তুমি আমি বাংলা ভাষা শিখেছি, আমাদের কোনো কষ্ট লেগেছে? কোনোই কষ্ট হয়নি। প্রথম 2-3 বছরের ভেতরে আমরা আননোয়িংলি, আনকনশিয়াসলি এগুলো শিখে ফেলেছি। বাট তারপরে যখন বড় হলাম, 6 বছর বয়সে স্কুলে যাওয়া শুরু করলাম, 6 বছর বয়স থেকে শুরু করে আজকের এই 23 বছর 22 বছর বয়স পর্যন্ত এসে তুমি এই 17-18 বছরে ইংরেজিটা এখনও ভালোভাবে শিখতে পারলাম না, আমরা এখনও ভালোভাবে শিখতে পারলাম না। কারণটা কি? কারণ ওই যে সাইকোলজিটা আমাদের এভাবে কাজ করে না, সেজন্য। যদি তুমি এরকমটা কাজ করে যে তোমাকে নিয়ে গিয়ে ধরো এখন মালয়েশিয়া ফেলা হলো, বলো যে মালয়েশিয়ার আকার ইঙ্গিত বা ওদের কথায় দিয়ে যদি তুমি খাবার চাও তাহলে খাবার পাবা, নইলে পাবা না, তাহলে কি হবে? তুমি যেভাবে হোক ওটা শিখে ফেলবা, কারণ ওটা তোমার নিড, ওটা তোমার প্রয়োজন। একটা ছোট বাচ্চা
যখন সে কথা পারে না, কোনো কথাই বলতে পারে না, তখন সে বুঝতে পারে যে এই কথাটা আমি শিখতে হবে, শিখলেই আমি সব কিছু এত কষ্ট করে কান্নাকাটি করে জানাতে হবে না, আমি বললেই পেয়ে যাব, পানি পানি বললেই আমি পানি পেয়ে যাব, খাবো বললেই আমি খাবার পেয়ে যাব। আর তা নইলে আমাকে কাঁদতে হবে অনেকক্ষণ ধরে, কেন কাঁদতেছিস বাবা, কেন কাঁদতেছিস, এই সে কোনোভাবেই বুঝতেছে না। তো এই যে ওই বাচ্চাটার নিড, মানে তার সাইকোলজি কি, নিড এর যে সাইকোলজি সেটা কাজ করতেছে তার মধ্যে। তো এটা দিয়ে মূলত হচ্ছে সে ভাষাটা দ্রুত শিখে ফেলতেছে। তো সাইকোলিঙ্গুইস্টিক্স মূলত এই জিনিসগুলো নিয়ে কাজ করে। সাইকোলিঙ্গুইস্টিক্স ইজ দ্য স্টাডি অফ মেন্টাল অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ। অর্থাৎ কথা বলার সময় বা একটা ভাষা ইউজ করার সময় আমরা আমাদের মাথার ভেতরে যে কর্মযজ্ঞটা চলে সেইটা নিয়ে মূলত সাইকোলিঙ্গুইস্টিক্স আলোচনা করে থাকে। ইটস প্রাইমারিলি কনসার্ন উইথ দ্য ওয়েজ ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ প্রেজেন্টেড অ্যান্ড প্রসেসড ইন দ্য ব্রেইন। বলছে প্রাইমারিলি এটা মূলত কনসার্ন থাকে ল্যাঙ্গুয়েজ আমাদের মাথার ভেতরে কিভাবে তৈরি হচ্ছে এবং প্রসেস হচ্ছে এবং সেটা আমরা কিভাবে ডেলিভার করতেছি সেটা নিয়ে প্রাইমারিলি এটা আলোচনা করে থাকে আর কি। বুঝতে কষ্ট হচ্ছে আমি জানি, লিঙ্গুইস্টিক্স এরকমই, হ্যাঁ, তবে ঠিক হয়ে যাবে, আমরা আরো সামনে যখন আগাবো তখন এগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু এগুলো না পড়ে নিলে আমরা সামনে আগায় কিছু বুঝতে পারবো না। আমরা যখন সামনে আগাবো তখন আমি এগুলোর সাথে তোমাদের কানেক্ট করাই দেবো যে দেখো এটা আমরা ওই জায়গায় আলোচনা করেছিলাম, তখন তোমরা ধরতে পারবা। এবার আসো সোশিওলিঙ্গুইস্টিক্স। সোশিওলিঙ্গুইস্টিক্সটা হচ্ছে এই সাইকোলিঙ্গুইস্টিক্সের মতোই, মানে যে এখানে সাইকোলজিটা রিলেটেড থাকে, এবার এখানে সামাজিকতা রিলেটেড থাকবে। দেখো এখানে যে দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ইন রিলেশন টু সোশ্যাল ফ্যাক্টর, বিভিন্ন সামাজিক দিক এর সাথে জড়িত থাকে ভাষার ব্যবহারটা, ইনক্লুডিং ডিফারেন্সেস অফ রিজিওনাল, তারপরে ক্লাস অ্যান্ড অকুপেশনাল ডায়ালেক্ট, জেন্ডার ডিফারেন্সেস অ্যান্ড বাইলিঙ্গুয়ালিজম। বলা হচ্ছে যে সোশিও লিঙ্গুইস্টিক্সের ক্ষেত্রে ধরো ওই যে আমি যে কথাটা বললাম যে তুমি যে ভাষায় কথা বলো সেই ভাষায় কি তুমি শহরে একটা জায়গায় চাকরি নিতে গেছো, ওই ভাষায় কথা বলে তোমাকে চাকরি দিবে না। আবার তুমি শহরের ভাষা, শুদ্ধ ভাষা এসে যদি তুমি তোমার গ্রামে তোমার বাবা মার কাছে যদি ব্যবহার করতে থাকো, তোমার বাবা মা তোমার সাথে কথা বলাই ছেড়ে দেবে, শরম পাবে তারা। হ্যাঁ, তো এই জন্য মানে সামাজিকতাই আলাদা এই জায়গাটাতে। তো এটাই বলতেছে যে এটা ডিফারেন্ট ফ্যাক্টরসে নিয়ে আলোচনা করে আর কি, যে ভাষাটা সোশ্যাল ফ্যাক্টর এবং তার ভিতরে রয়েছে হচ্ছে রিজিওনাল যে বিষয় ব্যাপার স্যাপার, ক্লাস ব্যাপার স্যাপার, তারপরে পেশাগত দিক, তারপরে জেন্ডারের গত দিক, তার বাইলিঙ্গুয়াল গত দিক, এই সব কিছুই মূলত এই সোশিও লিঙ্গুইস্টিক্সের ভিতরে আলোচনা হয়ে থাকে। দেখো সোশিওলিঙ্গুইস্টিক্স ইজ দ্য ডেসক্রিপটিভ স্টাডি অফ দ্য ইফেক্ট অফ অ্যানি অর অল অ্যাসপেক্টস অফ সোসাইটি। সোশিওলিঙ্গুইস্টিক্স মূলত ডিসক্রিপটিভ স্টাডি, একটা বর্ণনামূলক একটা স্টাডি। কিসের স্টাডি এটা? ইফেক্ট অফ অ্যানি অর অল অ্যাসপেক্টস অফ সোসাইটি, সমাজের যে কোনো অ্যাসপেক্টস বা সমস্ত অ্যাসপেক্টসের যে একটা প্রভাব সেটা নিয়ে মূলত আলোচনা করে এই সোশিওলিঙ্গুইস্টিক্সের ভেতরে। এর ভেতরে কী কী থাকে? কালচারাল নর্মস, এক্সপেকটেশন, কনটেক্সট অন দ্য ওয়ে ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড, যেভাবে ল্যাঙ্গুয়েজ কথা বলা হচ্ছে সেটা, সোসাইটিস ইফেক্ট অন ল্যাঙ্গুয়েজ এবং সোসাইটির যে ইফেক্ট সেটাও। ওই যেটা বললাম যে তুমি যদি তোমার সোসাইটি হচ্ছে গ্রামের সোসাইটি হচ্ছে ধরো পড়াশোনা অতটা জানে না, সেখানে এসে তো তুমি ইংরেজি ভাষায় কথা বলতে পারবা না, ইংরেজি ভাষায় কথা বলতে পারবা। অথবা তুমি ধরো তুমি বেড়াতে গেছো, তোমার ডিপার্টমেন্ট ছেড়ে তুমি রাষ্ট্রবিজ্ঞানে বেড়াইতে গেছো বা ফিজিক্সের ডিপার্টমেন্টে বেড়াইতে গেছো, গিয়ে তুমি ওখানে ইংলিশে বলতেছো, তখন ওরা তোমাকে ওই বাদ দে কী বলতেছিস ওটা, মানে অহেতুক। অথবা একটা ফিজিক্সের স্টুডেন্ট এসে তোমার ডিপার্টমেন্টে বেড়াতে এসে তোমার সাথে ফিজিক্সের বিভিন্ন রকমের এটা সেটা সম্পর্কে বলা শুরু করে দিল, তুমি বলবো এই থাম, ভালো লাগতেছে না শুনতে, এটা না। মানে তুমি যেখানে যে সিচুয়েশন, তুমি তোমার ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে ইংরেজিতে কথা বলো, ইংরেজিতে হাসো কাঁদো, সবাই কিন্তু এটাকে লার্নিং পারপাসে নিবে। হ্যাঁ, আবার ফিজিক্সের যে সে ফিজিক্স তাদের ডিপার্টমেন্টে গিয়ে এটা করতে পারবে এবং ওইটা ঠিক আছে। বাট অন্য জায়গায় গেলেই মানে এক কথায় জায়গা বুঝে, সিচুয়েশন বুঝে, কনটেক্সট বুঝে আমাদেরকে ভাষাগুলো ব্যবহার করতে হবে এবং এই ব্যবহার করাটাই শেখায় হচ্ছে বা আলোচনা করা হচ্ছে সোশিওলিঙ্গুইস্টিক্স। সোশিওলিঙ্গুইস্টিক্স ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ ইট ইজ অ্যাফেক্টেড বাই দ্য ভ্যারাইটি অফ ফ্যাক্টরস লাইক দিস। এবং বলতেছে এটা মূলত ল্যাঙ্গুয়েজের পড়াশোনার একটা মানে সেক্টর, এবং যেখানে ভাষাটা
কিভাবে বিভিন্ন ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হচ্ছে, যেমন অঞ্চল, তো সোশ্যাল ক্লাস, জেন্ডার, হ্যাঁ এইগুলো। যেমন ধরো তুমি ধরো একটা মেয়ের সঙ্গে তুমি কথা বলতেছো, হ্যাঁ, এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ছেলে এবং একটা মেয়ে কখনো রান্নার রেসিপি নিয়ে খুব বেশিক্ষণ কথা বলবে না। একটা ছেলে এবং মেয়ে খুব বেশিক্ষণ এই ধরো থ্রি পিস, তারপরে তোমার মেহেদি, লিপস্টিক, এগুলো নিয়ে কথা বলবে না। আবার একটা ছেলে মেয়ে কখনোই মাছ ধরতে গিয়ে কি কি করলো এগুলো নিয়েও সে কথা বলতে পছন্দ করবে না। মানে দুইজন পুরুষ যখন টাকা পয়সা ইনকাম রিলেটেড কথাবার্তা যেমন পছন্দ করবে, দুইজন মহিলা আবার ঠিকই বসে কিভাবে রান্না বান্না করা, হ্যাঁ, বা এই যে মেইলি অ্যাক্টিভিটি, এগুলো আবার তারা পছন্দ করবে। তো এটাই বলতেছে যে শুধুমাত্র ক্লাস না, জেন্ডারও ডিপেন্ড করে হচ্ছে সোশিও লিঙ্গুইস্টিক্সের ভেতরে আর কি, জেন্ডারটাও নিয়ে আলোচনা করা হয়। মানে জেন্ডার যদি একরকম না হয় তাহলে মানে এক টপিকের উপরে আলোচনা বেশিক্ষণ টিকবে না। ক্লাসের ক্ষেত্রেও তাই। তুমি একটা কৃষক শ্রেণীকে গিয়ে যদি তুমি কম্পিউটার বিষয়ে আলোচনা করতে থাকো, ওরা বলবে বাদ দে, বুঝতেছি না। আবার তুমি কম্পিউটার নিয়ে তোমার ইয়েতে বসে আছো, কাজ করতেছো, এবার তোমার হচ্ছে একজন গ্রাম্য প্রতিবেশী এসে বললো তার ধান পচে যাচ্ছে, মরে যাচ্ছে, এগুলো নিয়ে গল্প করতেছে, তোমার একটু সময় বলবে ভাই বাদ দাও তো, এগুলো আমি বুঝি না, এটা বলবা না। তার মানেই হচ্ছে তোমাকে সিচুয়েশন বুঝে, সোশ্যাল অ্যাটমসফিয়ার বুঝে তোমাকে কথা বলতে হবে, এবং এই জিনিসটাই শেখায় হচ্ছে সোশিও লিঙ্গুইস্টিক্স, এবং এটা নিয়ে আলোচনা করে সোশিও লিঙ্গুইস্টিক্স। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছো। আমাদের আজকে আলোচনার টপিক এতটুকুই ছিল। তোমাদের কারো কিছু বলার থাকলে বলো, বা কোনো বিষয়টা না বুঝলে আরেকবার বলো। কারো কিছু বলার আছে? স্যার আজ একটু এই ডক্স ফাইলটা দিয়ে দিন। হ্যাঁ, দিয়ে দেবো। আজকে দুটাই দিয়ে দেবো। আচ্ছা, কারো কিছু বলার নেই না? ওকে। এখানে যেগুলো পড়াইছে ওগুলো সবগুলাই কি এখন শর্ট নোট করব? ওই আগে লিঙ্গুইস্টিক্স মানে আর এগুলো শর্ট নোট, পরীক্ষায় শর্ট নোট আকারে আসে, তবে এগুলো তোমাদের বইতে পেয়ে যাবা। হ্যাঁ, বইতে করাই আছে এবং ভালোই করা আছে। আমি যেটা এই জন্য দিচ্ছি যে তোমরা বুঝে নাও, বোঝার চেষ্টা করো যে এই জিনিসটা কি। এগুলো হচ্ছে তোমরা যদি তোমাদের বই উল্টাও, বইয়ের প্রথম পাতা যদি উল্টাও, কন্টেন্ট আর কি, ওই কন্টেন্ট টেবিলটা যদি উল্টাও তাহলে দেখবা যে ওইখানে এই টার্মগুলো রয়েছে, এটা হচ্ছে প্রধান টার্ম এগুলোর লিঙ্গুইস্টিক্সের ভিতরে। তো এগুলো আমরা সবগুলো পড়া শেষ করে ফেললাম। এবার মেইন অধ্যায় আর কি এগুলো। এবার এর ভেতরে আমরা সামনের দিন আমরা পড়বো হচ্ছে তোমাদের বই থেকে, জাফর মাহমুদ স্যারের বই থেকেই আমরা শুরুতে লিঙ্গুইস্টিক্স বা ল্যাঙ্গুয়েজ নিয়ে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অংশের আমরা ব্রিফ কোশ্চেনগুলো পড়বো। ব্রিফ কোশ্চেন পড়বো এবং এখান থেকে আরও অনেক কিছু জানতে পারবো। এবং এই রিলেটেড কোনো প্রশ্ন যদি এবারে না এসে থাকে তাহলে সেটা আমি তোমাদেরকে সাথে সেটার নোট শেয়ার করব। স্যার আমি তো হচ্ছে কোনো বই কিনি নাই, স্টাডি গাইড কিনছি। আর হচ্ছে এখানে লাইব্রেরিতে গেলে বলে যে হচ্ছে লিঙ্গুইস্টিক্স এর স্টাডি গাইড করা বই নেই। হ্যাঁ হ্যাঁ, এটাই, বই নাই, স্টাডি গাইডটাই ওটাই। জি হ্যাঁ, অরিড হওয়ার কিছু নাই, ওটাই। আর সবই আমি নোট টোট সব দেবো, সো দুইটা মিলে কম্বিনেশন করে পড়তে পারবা। ওকে। আচ্ছা, সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই। তোমরা বেশ কয়েকজন নতুন, হ্যাঁ বলো। এটা আমাদের যে সেকেন্ড ইয়ার পরীক্ষা দিছি, যদিও এটা পড়া রিলেটেড না, মানে ওটা কি ব্যাপার? আবার বলো তো। মানে আমাদের সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাটা দিয়েছি না, হুম। এখন ওইগুলার যে মানে ফাইনাল যে রেজাল্টটা আসে ওইটা কি দুইটা মিলাই পাস মার্ক বা দুইটা মিলাই রেজাল্ট আসে একসাথে, নাকি দুইটাই আলাদা আলাদা ভাবে? এখন আলাদা আলাদা আসবে, ফোর্থ ইয়ারের পরে দেখবা যে একসাথে রেজাল্ট আসতেছে। এখন আলাদা আলাদা আসবে। ফার্স্ট ইয়ারে যা পাইছো, সেকেন্ড ইয়ারে কত পাইলা, থার্ড ইয়ারে কত পাবে, ফোর্থ ইয়ারে গিয়ে দেখবা সব শুদ্ধ একবারে আসতেছে। আর এই যে এমনিতে মনে করেন সেকেন্ড ইয়ার আমরা পরীক্ষা দিয়েছি, তো এখানে ইনকোর্স হয়েছে, তারপরে হচ্ছে যে ফাইনাল পরীক্ষা দিয়েছি, এখন দুইটা মিলে পাস মার্ক আসে না প্রতিটা সাবজেক্টে? এইটা দুইটা মিলে 40 আসতে হবে। হ্যাঁ। ও আচ্ছা,
আচ্ছা আমিও তো এটাই জানতাম না, এখন আমার একটা দিদি বলছে নাকি দুইটা আলাদা আলাদা আসে, এটা তো জানতাম। আচ্ছা দেখি জিজ্ঞেস দুইটা করে মিলেই আসে, দুইটা মিলেই হয়। এখন এরকমটা তো কখনোই হয় না যে তোমাকে ইন কোর্সে তো কখনোই ফেল করাই দিবে না, হ্যাঁ, বা এমনও না যে তুমি ইন কোর্সেই 20-এর মধ্যে 20 পাওয়া যাবা আর রিটেনে গিয়ে তুমি 20 পাবা, এরকমটাও তো না। তো এই জন্য দুইটা মিলেই হচ্ছে পাস চলে আসে, অডিট হওয়ার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে কথা হবে। আল্লাহ হাফেজ।